ফুলদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে এক জীবন্ত ফুল। দূর থেকে কেউ একজন নয়ন জুড়ে দেখছে সেই ফুলের চঞ্চলতা। হৃদয় জুড়ে তার বসন্তের ছোঁয়া। শক্ত খোলসে আবৃত হৃদয়ে অবশেষে ফুল ফুটল। চারপাশ চেয়ে আছে প্রেমের সুবাসে। চাতক পাখির ন্যায় চেয়ে আছে যুবক। চক্ষে তাহার সমুদ্র সমান তৃষ্ণা। আরো কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে ঢুকলাম। স্কুলের সময় হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছি। হঠাৎ চোখ পড়ল গলায়। সেখানে চকচক করছে পার্পেল কালারের স্টোন বসানো একটি লকেট। লকেটটা দেখতে খুবই সুন্দর। এক দেখায় যে কারো পছন্দ হবে। এই লকেট আমার গলায় এলো কোথা থেকে? কালকে রাতে তো গলা খালি ছিল। মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে উত্তর নেই। তবে কেউ একজন যে পরিয়ে দিয়ে গেছে। মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলে মনোযোগ দিলাম চুল বাঁধায়। চুল বেঁধে একদম পরিপাটি হয়ে টেবিলের কাছে এলাম ব্যাগ নিতে। ব্যাগ কাঁধে নিতেই চোখ পড়ল একটা বক্সের সাথে একটা চিরকুট। চিরকুট মেলতেই চোখের সামনে গোটা গোটা অক্ষরে ভেসে এলো, লকেটটা কেমন লেগেছে? পছন্দ হয়েছে? জানাস। বক্সের কিছু জিনিস আছে তোর জন্য, সাথে তোর পছন্দের কিছু চকলেট। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এটা যে ইভান ভাইয়ের কাজ বুঝতে বেগ পেতে হলো না। তিনি তাহলে আমার জন্য গিফট এনেছিল। খামাখা লোকটাকে বকলাম। লাট সাহেবের বজ্জাত হলেও খারাপ না। বক্স খুলে দেখলাম তার মধ্যে সুন্দর একটা ড্রেস, একটা ঘড়ি আর অনেকগুলো চকলেট। ড্রেস ঘড়ি দুটি অনেক সুন্দর। লাট সাহেবের দেওয়া জিনিস তার মতোই সুন্দর। ড্রেস আর ঘড়ি যত্নে কাবাটে রেখে দিলাম। নিচে নামতে নামতে দেখলাম সোফায় বসে ইভান ভাই ফোন চালাচ্ছে। নেভি ব্লু টি শার্টের সাথে কালো জিন্স, হাতে কালো ঘড়ি। দেখতে খুবই সুন্দর লাগছে। বজ্জাত মানুষটাকে এত সুন্দর লাগতে হবে কেন? তাকে দেখে বেচারা মন আমার মুহূর্তে মুহূর্তে ক্রাশ খায়। এখন আমার বেচারা মনের কি হবে? আমাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে চোখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলো। চোখে চোখি হতেই ইভান ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসলাম। মনটা এখন ফুরফুরে। কালকে ওনার উপর প্রচন্ড রেগে থাকলেও এখন রাগের বিন্দুমাত্র রেশ নেই। টেবিলে গিয়ে বসতে আম্মু খাবার দিয়ে গেল। খাবার খাচ্ছি এমন সময় মনে হলো পাশে চেয়ারে কেউ বসলো। মুখ তুলে তাকিয়ে দেখি ইভান ভাইয়া। আমি নিজের মতো করে এক মনে খেয়ে চলছি। পছন্দ হয়েছে? কানে ফিস ফিস স্বরে আওয়াজ এলো। তাকিয়ে দেখি ইভান ভাইয়া আগ্রহের সহিত তাকিয়ে আছে আমার পানে। মাথা নেড়ে সায় জানালাম। ইভান ভাইয়া পুনরায় ফিসফিস করে বললেন, লকেটটা সবসময় পরে থাকবে। আমি যেন এটা খুলতে না দেখি। উনি কি আমায় অর্ডার করছেন? এই রোদকে অর্ডার করছে? আমি কেন তার কথা মানবো? কিন্তু লকেটটা যে আমার খুব পছন্দ হয়েছে, তার কথা না শুনলেও নিজের জন্য হলেও লকেটটা আমি সবসময় পরে থাকবো। মাথা নেড়ে তার কথা সায় জানালাম। এত সুন্দর একটা লকেট দেওয়ার জন্য ওনাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। আমিও তার মতো ফিসফিস করে বললাম, থ্যাংক ইউ। ইভান ভাই ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, হঠাৎ থ্যাংক ইউ কেন? এত সুন্দর একটা লকেট দেওয়ার জন্য থ্যাংক ইউ তো চলবে না। কোনো জিনিস না গিফট পরিবর্তে গিফট দিতে হয়। আমি ভাবুক হয়ে বললাম, কিন্তু আমার কাছে তো কোনো গিফট নেই। তুই যদি চাস তাহলে কিসমিস দিতে পারিস, আমি মাইন্ড করব না। আপনি বসুন, আমি রান্নাঘর থেকে কিসমিস নিয়ে আসছি। আমার কথা ইভান ভাইয়া শব্দ করে হেসে দিলেন। উঠে যেতে যেতে বললেন, এখনো বাচ্চাই রয়ে গেলি। আমি তার কথার আগামাথা কিছুই বুঝলাম না। বেকুবের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ক্লান্ত শরীরে বাড়ির ভিতর ঢুকছি। পা আর চলছে না। ড্রয়িং রুমে থেকে ভেসে আসছে হাসির শব্দ। বাড়িতে কেউ এলো নাকি? ইভাকে জিজ্ঞেস করলাম, বাড়িতে কি কেউ এসেছে? এত হাসির শব্দ আমি কিভাবে বলবো? তুই যেখানে আমিও সেখানে, চল গিয়ে দেখি। ভিতরে ঢুকতেই নজর এলো ড্রয়িং রুমের সোফায় বসা ঈশিতা আপু, রুদ্র ভাই, ইফাজ ভাই, ইভান ভাই, আদ্র ভাই। তারা কিছু নিয়ে প্রচন্ড হাসাহাসি করছে। একেবারে ফ্লোরে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। সবাইকে এভাবে হাসতে দেখে কিছুটা অবাক হলাম। সবচেয়ে বেশি অবাক হলাম ইভান ভাইকে এভাবে হাসতে দেখে। লাট সাহেবের মুখে হাসি, কিন্তু যাই হোক, লাট সাহেবের হাসলে ভারী সুন্দর লাগে। কিন্তু সারাদিন মুখটা রাম ছাগলের ছানার মতো করে যে কেন রাখে আল্লাহ মাবুদ। সব সময় এভাবে হাসলেই তো পারে। তোমরা এভাবে হাসছো কেন? আমার কথা সবাই আমার দিকে তাকালো। আদ্র ভাই উঠে এসে জিজ্ঞেস করলো, কেমন আছিস রোদ?
হাতে কি অবস্থা? আদ্র ভাই উল্টে পাল্টে আমার হাত দেখলো। আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কখন এলে? তোমরা আসবে আগে বলনি কেন? আগে বললে আজকে কলেজে যেতাম না। 12টা নাগাদ এসেছি, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই জানাইনি। পাশে থেকে রুদ্র ভাই খোঁচা মেরে বলল, ভালোই হয়েছে বলিসনি। ফাঁকিবাজ শুধু ফাঁকিবাজি করা ধান্দা খুঁজে। তুমি চুপ থাকো। তুমি না কক্সবাজার গিয়েছিলে? সেখানে থেকে গেলেই পারতে, বাড়ি এলে কেন? আমার ভাই এসেছে আর আমি এখনো কক্সবাজার বসে থাকবো? সেটা কখনো হয়? পিছন থেকেই বা মুখ ভার করে বলল, আমি বোধ হয় ভীম ঘুরের প্রাণী, কারো আমাকে চোখে পড়ছে না। ইবার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। আদ্র ভাই ইবার কাঁধে হাত রেখে বলল, ভিন ঘুরে প্রাণী না হলে এলিয়েন হবে? আদ্র ভাই তুই এভাবে বলতে পারলে? থাক আর বলবো না। আমাদের কথার মাঝে ফুপিমনি এলো হাতে শরবতের ট্রে নিয়ে। ঝগড়া বাদ দিয়ে রোদ আর ইভা ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নেয়। ক্লান্ত কিছুটা কমতে লাগলো। এরপর যা ফ্রেশ হয়ে আয়, তারপর সবাই একসাথে আড্ডা দিস। শরবত খেয়ে রুমে চলে এলাম। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে রেখে শাওয়ার নিতে চলে গেলাম। গোধূলির বিকেলে আকাশে অল্প মেঘের আনাগোনা, নির্মল বাতাস বইছে। আমাদের সকল ভাই বোনদের আড্ডা বসেছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে। তবে আড্ডার মাঝে একজন মানুষ অনুপস্থিত। সে আর কেউ না, আমাদের শুভ ভাই। মানুষটা বরাবরই এমন, সবার সাথে খুব কম মেশে। তাকে কোনো আড্ডা খুব একটা পাওয়া যায় না। জোর করে টেনে নিয়ে আসলেও মিনিট 10 বসতে, তারপর আবার উধাও। রুমে ডেকে বই নিয়ে বসে পড়বে। মানুষটা এক প্রকার বই পোকা, ভবিষ্যৎ ডক্টর বলে কথা। ইভান ভাইয়ের 2 বছরের বড় শুভ ভাই। শুভ ভাই এবার মেডিকেল ফাইনাল ইয়ার স্টুডেন্ট। সারাদিন এই বই ও ওই বই নিয়ে পড়ে থাকে। একটা মানুষ সারাদিন এত বই কিভাবে পড়ে কে জানে। আমি তো বই নিয়ে বসলে ঘুমে চোখে দেখি না। সবাই মিলে দায়িত্ব দিল তাকে নিয়ে আসার। আমিও চললাম দায়িত্ব পালনে। দরজা খুলতে দেখি শুভ ভাইয়া টেবিলে বসা, খাতায় কি যেন দিচ্ছে। আমি নিঃশব্দে গিয়ে গেলাম। উদ্দেশ্য ভাইয়ার লেখা দেখা। উকি দিয়ে কিছু দেখবো তার আগে শুভ ভাই খাতাটা বন্ধ করে দিল। এতপর তার গম্ভীর কণ্ঠে ভেসে এলো, পাখি এখানে কি করছিস? তাও আবার এখানে চোরের মতো? ভাইয়ার কথা থতমত খেয়ে গেলাম। এভাবে যে ধরা পড়ে যাব বুঝতেই পারিনি। এবার কি বলবো? আসলে শুভ ভাই আমার দিকে ফিরে ভুরু কুচকে জিজ্ঞেস করলো, আসলে কি ছাদে সবাই আড্ডা দিচ্ছে? তোমাকেও ডাকছে। আমি পড়ছি। আমার সময় নেই, তোরা গল্প কর। আমি আবদারের সুরে বললাম, তুমিও চলো না, অনেক মজা হবে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। থ্যাংক ইউ বলে হাসতে হাসতে চলে এলাম। পিছন থেকে শুভ ভাই বলে উঠল, পাগলি মেয়ে। শুভ ভাই মানুষটা গম্ভীর হলেও আমার সাথে তার গম্ভীরতা চলে না। আমাকে অনেক বেশি আদর করে। ইভাকে মাঝে মাঝে 2-1টা বকা দিলেও আমাকে কখনো দেয়নি। বাড়ির বড়রা ছাড়া সবার কথা অমান্য করলেও আমার কথা অমান্য করে না। আর আমি এতটাই নাছোড়বান্দা, শেষমেশ তাকে আমার কথা মানাতেই হয়। তাই জন্য সবাই আমাকে পাঠায় তার কাছে। ছাদে এসে দেখি সবাই সবার মতো গল্প করছে। আমি গিয়ে রুদ্র ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, আমার জিনিস কই? কিসের কথা বলছিস? তোমাকে যে আনতে বলেছিলাম। রুদ্র ভাইয়ার সাথে সাথে জিভে কামড় দিল। সরি বুনু, আমার মনে ছিল না। ইরফানের আসার কথা শুনে তাড়াহুড়া করে চলে এসেছি। পরের বার গেলে নিয়ে আসবো। তোমার সয়াবিন ডিম ভাজি করে তুমি খাও। তোমার সাথে আমি কথাই বলবো না। রাগ করে চলে আসলাম এক কোণায়। মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি। আদ্র ভাই এসে আমার পাশে দাঁড়ালো। আমার কাছে তোর জন্য একটা গিফট আছে। আদ্র ভাইয়ের কথা শুনে চোখ চকচক করে উঠল। লাফিয়ে উঠে বললাম, সত্যি? কোথায় দেখাও। আদ্র ভাই পকেট থেকে একটা বক্স বের করলেন। বক্সটা খুলে আমার সামনে ধরেই মন খুশিতে নেচে উঠল, নূপুর, আমার ভালোবাসা। আমি নূপুরগুলো নিয়ে সাথে সাথে পায়ে পড়লাম। নূপুর বরাবরই আমার দুর্বলতা। নূপুর দেখলে আমার তর সয় না। নূপুরে রিমঝিম শব্দে আমার বড্ড ভালো লাগে। আমি নূপুরগুলোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছি, আর অদ্র ভাই তাকিয়ে আছে আমার খুশিতে ভরপুর মুখশ্রীতে। একটু দূরে চোখ যেতে তাকিয়ে দেখি ইভান ভাই রক্তিম চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে খুব রেগে আছে। আমি খুশিতে গদগদ হয়ে বললাম, থ্যাংক ইউ আদ্র ভাই,
থ্যাংক ইউ দরকার নেই। তোর ঠোঁটে কোণে হাসিটাই যথেষ্ট আমার জন্য। আমি মুচকি এসে তাকালাম আদ্র ভাইয়ের দিকে। ইভান ভাই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে চোখ দিয়ে ভস্ম করে দিবে। হঠাৎ ইভান ভাই গটগট পায়ে ছাদ থেকে চলে গেলেন। এর আবার কি হলো? রোদের বাচ্চা, পেতনিটি কোথায়? আজকে তোকে আমি হাতে কাছে পাই একবার, তারপর মজা দেখাচ্ছি। রুদ্র ভাইয়া রুম থেকে আওয়াজ আসছে। আমি নিচে সোফায় বসে হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খাচ্ছি। ভাইয়া রুম থেকে চেঁচামেচি করেই যাচ্ছে। এক সময় চিল্লাতে চিল্লাতে নিচে এলো। আম্মুকে এসে জিজ্ঞেস করলো, কিরে রুদ্র, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? আম্মু মুখের কথা শেষ করে উচ্চস্বরে হেসে দিল রান্নাঘর থেকে। ততক্ষণে বড় আম্মু ছোট আম্মু বের হয়ে এসেছে। তারা হাসছে। ভাইয়ের মুখে এক গাদা পাউডার, চোখে আশপাশে কাজল দিয়ে কালো করা, ঠোঁটে লিপস্টিক ছড়িয়ে ছিটে দেওয়া, দেখতে একদম জোকারের মতো লাগছে। ভাইয়া চেঁচামেচিতে ইভা, রোশনি, আরু, ঈশিতা, আপু সবাই যার যার রুম থেকে বেরিয়ে এসেছে। ভাইয়ার অবস্থা দেখে সবাই হাসছে। ভাইয়া রেগে গিয়ে বলল, আমার এই অবস্থা আর তোমরা হাসছো? রোশনি কোনো রকম হাসি থামিয়ে বলল, ভাইয়া তোমাকে একদম জোকার জোকার লাগছে। তোর এমন অবস্থা কে করলো? ভাইয়া আমার দিকে তেড়ে এসে বলল, কে আর করবে, তোমাদের আদরে দুলালি করেছে। আমি বড় আম্মুর পিছনে লুকিয়ে গেলাম। ও কেন করবে? আমি নিশ্চয় ও করেছে। আজকে তোর একদিন কি আমার একদিন? রুদ্র ভাইয়া তাড়া করলো আমায়। আমি বড় আম্মুর পিছে থেকে সরে দৌড় লাগালাম। পুরো ড্রয়িং রুম জুড়ে ছোটাছুটি করছি। আমি সামনে, ভাইয়া আমার পিছনে। পিছনে তাকিয়ে ভাইয়াকে দেখতে গিয়ে ধাক্কা খেলাম এক খাম্বার সাথে। থুক্কু, খাম্বা তো নয়, শক্তপোক্ত কারো বুকের সাথে। তাকিয়ে দেখি ইভান ভাইয়া। ইভানকে দেখে কালকের রাতের ঘটনা মনে পড়ে গেল। লজ্জায় গালগুলো লাল হয়ে যাচ্ছে। কিন্তু এখন যে লজ্জা পেলে হবে না, এখন পালাতে হবে। ইভান ভাইয়ার পিছনে লুকিয়ে পড়লাম। ইভান ভাইয়া রুদ্র নামক রাক্ষসটার থেকে বাঁচান আমায়। ইভান ভাই আমার কথার মানে বুঝতে না পেরে ভুরু কুঁচকে তাকালেন। এতপর সামনে তাকিয়ে উচ্চস্বরে হেসে দিলেন, কিরে ভাই রুদ্র, এমন জোকারের মতো সেজে কোথায় সার্কাস দেখাতে যাচ্ছিস? মেজাজ খারাপ আছেন? তুই আর মেজাজ খারাপ করিস না। না তো ইভান, করলাম না মেজাজ খারাপ, কিন্তু বলবি তো তোর এই অবস্থায় কে করলো? কি আর করবে, তোর পিছনে যে পেতনি লুকিয়ে আছে ও করেছে। ইভান ভাই আমার দিকে তাকিয়ে বলো, জীবনে এই প্রথম কোনো ভালো কাজ করলি। রোদের জন্য আমার তরফ থেকে তোর জন্য একটা গিফট রইলো, রুমে এসে নিয়ে যাস। রুদ্র ভাইয়া রেগে মেগে বলল, ইভান। রুদ্র ভাইয়া ইভান ভাইয়ের ওপর রাগ ঝাড়ার ফাঁকে আমি টপ করে ঘরে চলে গেলাম। রুদ্র ভাইয়ের মুখে চিত্র মনে করে হাসি পাচ্ছে। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। কানে ভেসে এসেছে নূপুরের রিমঝিম আওয়াজ। মনে পড়ে গেল কালকে রাতের ঘটনা। ছাদ থেকে ইভান ভাই নেমে যাওয়ার পর তাকে অনেক খুঁজেছি, কিন্তু লাট সাহেব যে কোথায় গেছে কে জানে। পুনরায় ছাদে গিয়ে সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যা নাগাদ রুমে এসেছি। রুমে এসে বিছানায় বসে গালে হাত দিয়ে ভাবছি কোথায় যেতে পারে মানুষটা। এমন সময় কেউ রুমে ঢুকে দরজা বন্ধ করলো। সামনে তাকিয়ে দেখি ইভান ভাইয়া। উনি দরজা বন্ধ করলেন কেন? বিছানা থেকে নামতে যাব তার আগে ইভান ভাইয়া আটকে দিল। ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। পকেট হাতেরে কিছু একটা বের করলো। এরপর আমার পায়ে তার হাঁটুর উপর রেখে পা থেকে আদ্র ভাইয়া দেওয়ার নূপুরগুলো খুলে ছুঁড়ে ফেলে দিলেন। আমি অবাক, এই লোক কি করেছেন? মাথা ঠিক আছে তো ওনার? ইভান ভাই পুনরায় এক জোড়া নূপুর পায়ে পরিয়ে দিলেন। নূপুর পরানোর মাঝে আর চোখে তাকালেন আমার দিকে। চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ সরিয়ে নিলেন। কি তীক্ষ্ণ সেই চোখের চাউনি! ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাহস বা শক্তি কোনোটাই আমার নেই। এই তীক্ষ্ণ চোখে বেশিক্ষণ তাকালে আমার দুর্বল হাত মুহূর্তে ফেল করবে। তাই চোখ সরিয়ে নেওয়াই শ্রেয়। ওনার হাতে স্পর্শ পায়ে লাগতেই কেমন শিউরে উঠলাম। মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনের মধ্যে শিহরণ বয়ে চলছে। নুপুর পরানো শেষে আমার দিকে তাকিয়ে শাসিয়ে বলেন, তোর পায়ে শুধু আমার দেওয়া নুপুর অস্তিত্ব থাকবে, অন্য কারো না। আর যদি কখনো অন্য কারো দেওয়া কিছু পায়ে দেখি, তাহলে তোর খবর আছে, মনে থাকে যেন। আপনার কথা চলবে নাকি? আমি অন্য কারো দেওয়া
পড়লে আপনি কি দেখতে চাস আমার কি? ইভান ভাই দিকে তাকিয়ে দেখি তার চোখ রক্তিম বর্ণ ধারণ করে আছে। ইভান ভাই একটু একটু করে এগিয়ে আছে আমার দিকে। ছোটবেলার কথা মনে পড়ে গেল। একবার আম্মু এক ফ্রেন্ডের ছেলের বাসায় এসেছিল। আমি আর ইফা তার সাথে খেলছিলাম। হঠাৎ কোথা থেকে ইরফান ভাই এসে আমাকে টেনে রুমে নিয়ে গেল। শাসিয়ে বলল, ওই ছেলের আশেপাশে ঘেঁষবি না, রুমে থাক। ছোট, আমি তেজ দেখিয়ে বলেছিলাম, আপনার কথা আমি কেন শুনবো? শুনবো না আপনার কথা? শিওর তুই? হ্যাঁ, না শুনলে আর কি করার বল। থাক রুম বন্দি হয়ে। সেই দিন ইরফান ভাই আমাকে রুমে আটকে রেখে চলে গিয়েছিলেন। সেই ছেলে যাওয়ার পর দরজা খুলেছিল। সেই দিনের কথা ভাবলে এখন বুক ধড়ফড় করে ওঠে। তাই তাড়াহুড়া করে হুড়মুড়ি বলে উঠলাম, না না, আমি কিছু দেখতে চাই না। আপনার কথা আমি মানব। আপনার দেওয়া নূপুর ছাড়া অন্য কারো দেওয়া কিছুই পায়ে পরবো না। ইভান ভাই ফাঁকা হেসে বলল, মনে থেকে যেন। হুম, মনে থাকবে। ইভান ভাই চলে যেতে নিলেন। মাঝে পথে থেমে গিয়ে ফিরে এলেন। হঠাৎ কাছে এসে উষ্ণ ছুঁয়ে দিলেন আমার ললাটে। মুচকি হেসে বলেন, গুড গার্ল। এরপর হাসিমুখে চলে গেলেন। এদিকে আমি এখনো বেকুবের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। কি হলো বুঝলাম না। বিছানা থেকে নেমে আদ্র ভাইয়ের দেওয়া নুপুরগুলো খুঁজছি, অবশেষে পেয়ে গেলাম। সত্যি বলতে ইভান ভাইয়ের দেওয়া নুপুরগুলো বেশি সুন্দর। ডিজাইনটা অনেক ইউনিক। লাট সাহেবের দেওয়া সমস্ত কিছু তার মতো ইউনিক এবং সুন্দর। আদ্র ভাইয়ের দেওয়া নুপুরগুলো সুন্দর করে রেখে দিলাম। বিছানায় বসে একটু আগে কথা বলছিলাম, আনমনে হাত চলে গেল কপালে। ইরফান ভাই এখানে তার ঠোঁট ছুঁয়ে দিয়েছে। ভাবতেই লজ্জা লাগছে। ক্রাশের দেওয়া প্রথম স্পর্শ, লজ্জা গালগুলো লাল হয়ে যাচ্ছে। উইদাউট এনি রিজন এভাবেই ব্লাশ করছিস যে? কি ব্যাপার বুনু? কারো প্রেমে টেমে পড়লি নাকি? ইভার কথা ধ্যান ভাঙলো। ও আমার দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে, মুখ বন্ধ করে। তাও আবার মুখে মাছি ঢুকবে। আমার মুখে যাই ঢুকুক তা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই কাহিনী বল, এভাবে ব্লাশ করছিলি কেন? আরে কিছু নাই, এমনি 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 কেউ ব্লাশ করে? আমাকে তো বোকা মনে হয়? আরে বাদ দে, কাল যে রেজাল্ট দিবে সে খেয়াল আছে? ইভা হাসি হাসি মুখে নিমিষে কালো হয়ে গেল। দুজনে চিন্তা পড়ে গেল। দাঁত দিয়ে নখ কাটছে আর ভাবছে কাল কি হবে। পরীক্ষা তো খুব একটা ভালো হয়নি। কাল কি হবে বুনু? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, যা হবে দেখা যাবে। এটা তো ফাইনাল না। এত না ভেবে এখন জাস্ট চিল্লকার। আশেপাশে চোখ বুলে দেখলাম ড্রয়িং রুমে কেউ আছে কিনা। না, কেউ নেই। এই সুযোগে একটা দৌড়ে রুমে যেতে হবে। ইফার দিকে তাকালাম। দুজনের চোখে চোখে কথা বিনিময় করে এক দৌড়ে রুমে চলে গেলাম। এই যাত্রাতেও বেঁচে গেলাম। এরপর কি হবে? শাওয়ার নিয়ে হাঁটা দিলাম শুভ ভাইয়ের রুমের দিকে। উঁকি দিয়ে দেখছি ভিতরে কেউ আছে কি নেই। সারা রুম জুড়ে শূন্যতা। তার মানে ভাইয়া বাসায় নেই। ইয়াহু, কি মজা! ইভার রুমে এক দৌড়ে চলে গেলাম। বনু, শুভ ভাই বাসায় নেই, আসবে সে রাতে। তখন রেজাল্টের কথা মনে থাকলে তো। দুজনে মিলে এক দফা খুশি উদযাপন করছি। এর মধ্যে নিচ থেকে ছোট আম্মু ডাকছে খাবারের জন্য। দুজন খুশি মনে নিচে নেমে টেবিলে বসে পড়লাম। এক মনে খাচ্ছি, এমন সময় পাশ থেকে ইফা ধাক্কা। উপরে তাকালাম, তাকিয়ে বিষম খেলাম। এক নাগাড়ে কেসে যাচ্ছি। শুভ ভাই দ্রুত এক গ্লাস পানি ঢেলে আমার হাতে দিলেন। ঢক ঢক করে পানি শেষ করলাম। কোন দিকে তাকিয়ে খাবার খাস এখন? ঠিক আছে? হুম, ঠিক আছি। শুভ ভাই খেতে বসলেন। আমি আর ইভা ভয়ে আছি, একে অপরের দিকে তাকাচ্ছি। খাওয়া থামিয়ে শুভ ভাই জিজ্ঞেস করলেন, আজকে না তোদের রেজাল্ট দেওয়ার কথা ছিল, দিয়েছে রেজাল্ট? কি রকম হলো রেজাল্ট? খাওয়ার পর রেজাল্ট কার্ড নিয়ে রুমে আসবি। রেজাল্টের কথা শুনে কাশি উঠে গেল। তবে আমার না। আমি ইবার দিকে পানি এগিয়ে দিলাম। শুভতায় ভুরু কুচকে তাকিয়ে আছে আমাদের দিকে। একের পর এক কাশি আর বিষম লেগেই আছে। তোদের কাহিনী কি বলতো? আমি ক্যাবলাকান্তের মতো তাকিয়ে বললাম, কিছু না ভাইয়া। কিছু না হলেই ভালো। আমি রুমে যাচ্ছি, রেজাল্ট নিয়ে তাড়াতাড়ি আয়। একে অপরের দিকে তাকাচ্ছে। কিছু করার নেই, যেতেই হবে। শুভ ভাইয়ার রুমে এক কোণে দাঁড়িয়ে আছে। শুভ ভাইয়ার হাতের রেজাল্ট। একবার রেজাল্ট
দেখছে তো একবার আমাদের দেখছেন। টেনশনে আমি দাঁত দিয়ে নখ কাটছি। এই বুঝি বোম ব্লাস্ট হলো? শুভ ভাই রাম ধমক দিলেন। একটা রেজাল্ট নাকি অন্য কিছু? ইংরেজিতে কেউ 40-42 পায়, এটা একটা নাম্বার হলো? তোরা তো গাধাদের কাতারেও পড়িস না, রেজাল্ট এই হাল কেন? ইবা মিনমিন করে বলল, প্রশ্ন কঠিন ছিল তাই। লেখাপড়া না করলে প্রশ্ন কঠিনই মনে হয়। পাখি, তোর রেজাল্টের অবস্থা এমন কেন? এই রেজাল্ট দিয়ে মেডিকেলে পড়তে চাস? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমার স্বপ্ন ডক্টর হওয়ার। ডক্টরদের সাদা অ্যাপ্রন আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে শুভ ভাই না থাকলে তার অ্যাপ্রন পরে নিজেকে কেমন ডাক্তার ডাক্তার লাগে। আমার খুব ইচ্ছে একদিন আমি ডাক্তার হব, মানুষের চিকিৎসা করব, কিন্তু পড়া যে হাল, ওতে মেডিকেল তো দূরের কথা, এইচএসসি পাশ করতে পারবো কিনা তার সন্দেহ। দাঁত দিয়ে নখ কাটছি। কি বলবো যে গ্রামার আমার মাথায় ঢোকে না। মাথা কয়েক হাত উপর দিয়ে যায়। কালকে থেকে আমার কাছে পড়বি। ইভা আর আমি একে অপরের মুখ চাওয়াচাই করছি। ইভার অবস্থা করুন, শুভ ভাই পড়াবে যে আমাদের কি হবে আল্লাহ মালুম। দেখা যাবে সারাদিনে বই নিয়ে বসিয়ে রাখবে। তাই ইভা ফট করে বলল, ভাইয়া তুমি তো সারাদিন ভার্সিটি হসপিটাল এসব নিয়ে ব্যস্ত থাকো। ছোট ভাইয়া তো এখন বাসায় আছে, আমাদের ছোট ভাইয়াই পড়াক। শুভ ভাই কিছু একটা ভাবলেন, ভেবে বলে, ঠিক আছে, আমি ইরফানকে বলে দিব। ইভার মুখে হাসি, মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছে। এই প্রথম ইভা কোনো কথা শুনলে শুভ ভাইয়া মানলেন। এমনি সময় তো দূর ধমক দিয়ে বসিয়ে রাখেন, আমি আছি আমার ভাবনায়। শেষ পর্যন্তই লাট সাহেবের কাছে পড়তে হবে আমায়।